আপনি যদি বিশ্বাস করেন যে গণতন্ত্রের প্রশ্ন করা আপনার অধিকার, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সব জায়গায় একটাই প্রশ্ন, কেন এসএসসি, যা দেশের দ্বিতীয় বৃহত্তম নিয়োগ সংস্থা, বারবার অনিয়মের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে? কেন এসএসসির চেয়ারম্যান নিজের মুখে সমস্ত সমস্যা স্বীকার করার পরেও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছেন না? কেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে যেতে হবে, যেখানে তাদের ন্যূনতম সুবিধাটুকুও নেই? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে আমি এমন কিছু তথ্য পেয়েছি যা সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি, যা হয়তো বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি পাল্টে দেবে। তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি শুধু প্রশ্নই তুলব না, তার সাথে এর পেছনের আসল রহস্যগুলিও ফাঁস করব। আমাদের প্রথম প্রশ্ন, কেন এই গণ আন্দোলন? কেন দেশের দ্বিতীয় বৃহত্তম নিয়োগ সংস্থা এসএসসি বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে এসএসসি আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন হলো ভারত সরকারের অধীনে এমন একটি সংস্থা যা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মী নিয়োগ করে থাকে। সোজা কথায় বলতে গেলে ছাত্রছাত্রীদের সরকারি চাকরি পাওয়ার জন্য এটি একটি সেতুর মতন কাজ করে। আর আমাদের দেশে সরকারি চাকরির প্রতি মানুষের যে আসক্তি, তা নিশ্চয়ই কারোর অজানা নয়। এখনো পর্যন্ত ভালো মাইনে আর সরকারি চাকরির খোঁজে একটি পাত্রের সাথে কিভাবে মেয়ের পরিবার সম্বন্ধ জুড়তে চায় তা নিয়ে মিমস তৈরি হয়। আর হবে নাটাই বা কেন? এটাই তো বাস্তব। লাখ লাখ তরুণ দিনরাত এক করে এই স্বপ্ন দেখে, কারণ তারা জানে এই চাকরি কেবল তাদের নয়, তাদের পুরো পরিবারের জীবন বদলে দিতে পারে। এই কারণেই যখন এসএসসির মতন একটি সংস্থা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন এটি কেবলমাত্র একটি পরীক্ষার ত্রুটি থাকে না, বরং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের স্বপ্নকেও ভেঙে চুরমার করে দেয়। সরকারি চাকরির সাথে দুর্নীতির সম্পর্ক শুধু আজকের না, যুগ যুগ ধরে এটি চলে আসছে। এমন না যে এসএসসি এক্সামে এর আগে দুর্নীতি হয়নি, যার জন্যই 2016 সালে অনলাইন এক্সাম স্টার্ট হয়, যা সত্যি একটি ভালো পদক্ষেপ ছিল। কিন্তু এখন তো দেখছি অনলাইন এক্সামেও এসএসসি তার আগের রং দেখাতে শুরু করেছে। আর সম্প্রতি যে বিতর্কটি এই গণ আন্দোলনের জন্ম দিয়েছে, সেটা হলো এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 এর পরীক্ষা নিয়ে। এই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2025-এর 24শে জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, কিন্তু হাজার হাজার প্রার্থীরা যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেকটা টাকা খরচ করে পরীক্ষা হলে পৌঁছালেন, তখন তাদের শুনতে হচ্ছে ওই শিফটের পরীক্ষা বাতিল হয়ে গেছে। শুধু তাই নয়, এর সাথে প্রযুক্তিগত ত্রুটি, সার্ভার ক্র্যাশ এবং অশিক্ষিত ইনভিজিলেটরদের দুর্ব্যবহারের মতন সমস্যা তো ছিলই। অর্থাৎ এই প্রতিবাদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বহুদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। যখন একটি পরীক্ষা ব্যবস্থায় এত বড় ধরনের অনিয়ম হয়, তখন এর পেছনে নিশ্চয়ই কোনো মূল কারণ থাকে। আর এখানে সেই মূল কারণ কোনো ব্যক্তি নয়, বরং একটি কোম্পানি, যার নাম এডুকুইটি টেকনোলজি। বিগত কয়েক বছরের তথ্য থেকে জানতে পারলাম এসএসসির পরীক্ষায় পরিচালনায় এই ঠিকাদারি প্রতিষ্ঠানটির রেকর্ড খুবই খারাপ। এই প্রতিষ্ঠানটিকে নাকি ইতিমধ্যেই কালো তালিকাভুক্ত করা হয়েছে। তবুও কেন বারবার এসএসসির মতন একটি সংস্থা এদের হাতে লাখ লাখ শিক্ষার্থীদের ভবিষ্যৎ তুলে দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরো জানতে পারলাম এই কোম্পানিটি নাকি অতীতে ব্যাপক কেলেঙ্কারি সহ মধ্যপ্রদেশের শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও পেপার ফাঁসের মতন ঘটনার সাথেও জড়িয়েছিল। এমনকি নিটের মতন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দায়িত্ব এই কোম্পানিকে দেয়া হয়েছিল, যেখানেও পরে অনিয়মের অভিযোগ ওঠে। তাহলে এমন একটি বিতর্কিত কোম্পানিকে বারবার কাজ দেওয়া কি শুধুমাত্র প্রশাসনিক ভুল? আপনারও কি মনে হচ্ছে না যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এর পেছনে একটি গভীর খেলা চলছে? পরিস্থিতি এতটাই জটিল যে একটি রিপোর্ট অনুযায়ী পরীক্ষার পরিচালনার দায়িত্ব নিয়ে টিসিএস এবং এডুকুইটির মধ্যে এক ধরনের কর্পোরেট যুদ্ধও চলছে। আর যার বলি হচ্ছে দেশের হাজার হাজার তরুণ, যারা ভাবছেন যে এই সমস্যা শুধু এসএসসিতেই সীমাবদ্ধ, তা কিন্তু নয়। এটি দেশের সমস্ত পরীক্ষা ব্যবস্থার মধ্যে একটি গভীর রোগ। কারণ ইউপিএসসি থেকে শুরু করে নিট পর্যন্ত প্রায় প্রতিটি বড় পরীক্ষায় আজ প্রশ্নবিদ্ধ। নিট ইউজি 2024-এর প্রশ্নপত্র ফাঁস, ফলাফল দ্রুত প্রকাশ এবং অসম্ভব নাম্বার পাওয়া, তার সাথে মেন কালপিট সঞ্জীব মুখিয়ার গ্রেপ্তারের মতন ঘটনাগুলি আজ মানুষের বিশ্বাসকে চরম আঘাত এনেছে। অন্যদিকে ইউপিএসসি 2025-এর প্রিলিমসের পরীক্ষা ফলাফলে একইভাবে গুজরাটের সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর পাশ করা এবং পরপর রোল নাম্বারের একটি বিরল প্যাটার্নও সন্দেহ সৃষ্টি করেছে। যখন একটি দেশের এত গুরুত্বপূর্ণ পরীক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে, তখন বুঝতেই হবে সমস্যাটা খুবই গভীর। আর এই
এই গভীর রোগের বিরুদ্ধেই আজ দেশের তরুণরা একজোট হয়ে রাস্তায় নেমেছে। এই ক্ষোভ শেষ পর্যন্ত একটি গণ আন্দোলনে পরিণত হয়। গত 31শে জুলাই 2025-এ যখন শত শত ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষকরা দিল্লি চলো স্লোগান দিয়ে দিল্লির রাজপথে নেমে এসেছিলেন, তখন গণতন্ত্রের সত্যি এক অন্য চিত্র দেখা গিয়েছিল। যন্তর মন্তরে জমায়েত হওয়া এই আন্দোলনকারীদের মূল দাবি ছিল একটাই, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা। কিন্তু যখন তারা তাদের কথা শোনাতে কর্মী ও প্রশিক্ষণ বিভাগের অর্থাৎ ডিওবিটির মন্ত্রীর অফিসের দিকে মিছিল করে যাচ্ছিল, তখন পুলিশ তাদের পথ আটকায়। এরপর যা ঘটেছিল তা শুধু দুঃখজনক নয়, বরং একটি ভয়াবহ বাস্তবতার প্রতিফলন। শিক্ষিকা নিতু ম্যাম, অভিনয় শর্মা বা সঞ্জীব স্যারের মতন শিক্ষকরা যারা বছরের পর বছর ধরে দেশের ভবিষ্যৎ গড়ে তুলেছেন, তাদের ওপরেই লাঠিচার্জ করা হয়। তাদের আটক করে একদিকে যেমন বাসে ভরে দেওয়া হয়, তেমনই তাদের সাথে অশালীন ব্যবহার করা হয়। এমনকি একজন শিক্ষকের ভাঙা হাত দেখেও পুলিশের এই বর্বরতা থামেনি। সবচেয়ে ভয়ানক ছিল কোনটা জানেন? সেই কথোপকথন যেখানে একজন পুলিশ অফিসার একজন শিক্ষককে বলছেন, আপনি যদি পুরুষ হতেন, এরকম মুখের ভাষা। আর এর মাধ্যমে শুধু একজন ব্যক্তিকে নয়, বরং পুরো শিক্ষক সমাজকেই অপমান করা হয়েছে। এই প্রতিবাদের মুখে এসএসসি চেয়ারম্যান গোপাল কৃষ্ণন যদিও স্বীকার করেছিলেন যে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে, তবে তার সেই দায়সারা আশ্বাস শিক্ষার্থীদের ভেঙে যাওয়া আস্থাকে ফিরিয়ে আনতে পারেনি। কারণ তাদের সামনেই আছে আসন্ন সিজিএল পরীক্ষা, যেখানে প্রায় 30 লক্ষেরও বেশি প্রার্থী অংশ নেবেন। ভেবে দেখুন, সামান্য 3 লক্ষ পরীক্ষার্থীর একটি পরীক্ষায় যদি এত অনিয়ম হয়, তাহলে 30 লক্ষের পরীক্ষায় কি হতে পারে? এই ভয়টা এখন সমস্ত পরীক্ষার্থীদের মাথায় ঘুরছে। তো এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এসএসসি সিলেকশন পোস্টের ফ্রেশ 13-এর পরীক্ষাগুলো কি শেষ পর্যন্ত বাতিল হতে পারে? আর যদি তা না হয়, তাহলে এর ভবিষ্যৎই বা কি? বর্তমান পরিস্থিতি থেকে যা উঠে আসছে, তাতে এই পরীক্ষার ভাগ্য খুবই অনিশ্চিত। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছু কেন্দ্রে পরীক্ষা বাতিল করা হয়েছে এবং এর কারণ হিসাবে প্রশাসনিক ও কারিগরি ত্রুটিকেই উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে মূল সমস্যা হলো, এই বাতিল শুধু কয়েকটি শিফটে সীমাবদ্ধ নয়, বরং অনেক কেন্দ্রে পুরো পরীক্ষাগুলোই বাতিল হয়েছে। উদাহরণস্বরূপ, দিল্লিতে অবস্থিত পবন গঙ্গা এডুকেশন সেন্টার 2 এবং কর্ণাটকের এডুকেশা ইন্টারন্যাশনাল হাবেল্লির মতন কেন্দ্রগুলিকে কয়েকদিনের পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। এই আংশিক বাতিল এবং বারবার তারিখ বদলের কারণে পরীক্ষার্থীরা আরো বেশি বিভ্রান্ত ও হতাশ হয়ে পড়েছে। এই অনিশ্চয়তার ফলে হাজার হাজার শিক্ষার্থীর কঠোর পরিশ্রম এবং অর্থ দুটোই নষ্ট হচ্ছে। একদিকে যেমন এসএসসি চেয়ারম্যান সমস্যাগুলিকে স্বীকার করে সংশোধনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, অন্যদিকে বিক্ষোভকারী ছাত্র এবং শিক্ষকরা পুরো পরীক্ষাটিকেই নতুন করে নেওয়ার দাবি জানাচ্ছে। তাদের বক্তব্য, যেখানে সিস্টেমে এত বড় ধরনের দুর্নীতি আর অব্যবস্থা রয়েছে, সেখানে আংশিক পরীক্ষা গ্রহণ করা হলে তা ন্যায়সঙ্গত হবে না। তাই এখন পুরো বিষয়টি এসএসসির চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এই পরিস্থিতিতে যদি পরীক্ষা বাতিল হয়, তবে তা সত্যি আমাদের একটি বড় জয় হবে। কিন্তু যদি তারা আংশিক পরীক্ষা নিয়ে প্রক্রিয়াটি চালিয়ে যায়, তবে এই আন্দোলন আরো বড় হবে। যদি সরকার সত্যিই চায় দেশকে আগে এগোতে, তবে তার বেশিরভাগ দায়িত্বটাই আমাদের যুব সমাজের কাঁধেই আছে। তাই তাকে আগেও দাবি মানতে হয়েছে, এবারও তিনি দাবি মানবেন। একজন পরীক্ষার্থী হিসাবে আমিও একসময় এই পথটা পার করে এসেছি। আমি দেখেছি, যখন পরীক্ষার পরিচালনা টিসিএস এর হাতে ছিল, তখন ছোটখাটো সমস্যা হয়তো আসতো, কিন্তু এত বড় ধরনের কেলেঙ্কারি হয়তো হতো না। তাদের ব্যবস্থাপনা সত্যি অনেক ভালো ছিল, যা শিক্ষার্থীদের মধ্যে একটি ভরসা তৈরি করত। আমি তাই এই আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করি, কারণ এই শিক্ষার্থীরা কোনো বিশেষ সুবিধা চাইছে না, তারা কেবল চাইছে তাদের কঠোর পরিশ্রমের ন্যায্য প্রতিদান। শীঘ্রই ফিরছি আরো নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।